এই রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রাখা যে সম্ভব না, এটা আমি তখনই বুঝেছি। আমি একটু যেতে চাই আপনার ৭১ সালের কথা। আপনি তো মুক্তিযোদ্ধা। আপনার মানে মুক্তিযুদ্ধে যাওয়ার বিষয়টা একটু জানতে চাই। কিভাবে গেলেন? মুক্তিযুদ্ধে তো আমাদের তো ৬০-এর দশকের আন্দোলনের সময় আমাদের মনন তৈরি হয়ে গিয়েছিল একটা, যে এই দেশটা স্বাধীন হইতে হবে। আমরা তো তখন তো ৬ দফার আন্দোলন চলছে, সাহিত্য শাসনের আন্দোলন চলছে। কিন্তু আমরা তখন এটা বুঝতে পেরেছিলাম যে আমাদের যে সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয়টা হচ্ছে একটা দেশের স্বাধীনতা পাওয়া। কারণ স্বাধীন দেশ ছাড়া এটা আমরা উপলব্ধি করেছি যে যে ক্ষেত্রে আমি কাজ করি, নাটক, নাটক করা সম্ভব নয়। এটা আমরা বুঝতে পেরেছিলাম। তো মার্চ মাসে আমি বাংলাদেশ না, তখন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে বেশ কিছু নাটক লিখেছি, এবং নাটক লিখে তার একটা ইম্প্যাক্ট হয়েছে সমাজে। এবং 25শে মার্চের রাত্রে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে এই রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রাখা যে সম্ভব না, এটা আমি তখনই বুঝেছি। এবং তারপরেই তো খোঁজার চেষ্টা করছি কি করা যায়, কি মানে কার সাথে যাওয়া যায়, কোথায় লড়াইটা শুরু হচ্ছে। তা আমার বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলে সেখানে কাদের সিদ্দিকী একটা একেবারেই সূচনা পর্বে কিছু কাজ করেছেন। তো তার সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমরা কিছু অস্ত্র সংগ্রহ করলাম। তো এই অস্ত্র সংগ্রহ করার ওই কালেই আমার মনে হলো যে সরাসরি যুদ্ধের চাইতে আমার ক্ষেত্র বোধহয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, আমরা শুনতে পাই এবং খুব অনুপ্রাণিত হই। স্বাধীন বাংলা সারাদিন ওই রেডিওতে খালি নব ঘুরাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোনো সংবাদ শুনি কিনা। তারপর তো চলে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। একেবারে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছি, নাটক লিখেছি, নাটক প্রযোজনা করেছি। তারপর তো দেশে ফিরে এলাম, এবং সেই সময় অসংখ্য মুক্তিযোদ্ধার সাথে পরিচয় হয়েছে। মুক্তিযুদ্ধে হয়তো ডিসেম্বরে স্বাধীন না হলে আমি নিজেও সশস্ত্র সংগ্রামের সাথে যুক্ত হয়ে যেতাম। তো অনেক সে এক বিরাট আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা তো মুক্তিযুদ্ধের পরে জন্ম। জন্ম। তো একটা মানে একটা কন্ট্রাডিকশন, একটা কথাবার্তা শোনা যায় যে যুদ্ধে আসলে এত লোক মারা যায়নি। তো আপনারা তো যুদ্ধ করেছেন, সরাসরি দেখেছেন এই ভয়াবহতা। তা আপনি কি একটু বলবেন যে যুদ্ধে আসলে কীরকম মানে মানুষ? এটা 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 তো আমিও বলতে পারবো না, তবে যে সংখ্যার কথা বলা হয় এটা আমার কাছে অসম্ভব মনে হয় না। অসম্ভব মনে হয় না, একেবারে অবাস্তব মনে হয় না। কারণ যেভাবে আমি ২৭শে মার্চ ঢাকা শহরে যে লাশ পড়ে থাকতে দেখেছি, নিউ মার্কেটের কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং জিঞ্জিরাতে যেদিন অপারেশনটা হলো তার আগে ২ দিন আগেই আমরা জিঞ্জিরার থেকে চলে গিয়েছি। এবং জিঞ্জিরায় যে ভয়াবহতা, যেভাবে মানুষ মেরেছে, কারণ ঢাকার লোকজন জিঞ্জিরায় গিয়ে আশ্রয় নিয়েছিল, এবং সেই আশ্রয়ে যে জায়গাগুলিতে যেভাবে মানুষকে হত্যা করেছে, এটা আমার কাছে অসম্ভব মনে হয় না যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারপরে ৯ মাস ধরে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঢাকায় তো শুধু নয়, সারা দেশে, এবং সেই প্রতিটি পরিবার এফেক্টেড হয়েছে। তো সেইখানে ৩০ লক্ষ, এটা অবাস্তব মনে হয় না আমার কাছে। তো সংখ্যা তো অবাস্তব সংখ্যা, বাস্তব অবস্থা হয়তো মানে ৩০ লাখই কিনা, বা একটু হ্যাঁ, ১ লাখ বেশি এইটা তো কিনা, হতে বা পারে ১ লাখ বেশি, ১ লাখ কম। কিন্তু ভয়াবহতা তো হ্যাঁ, মানে এটা, অসম্ভব পর্যায়ের, মানে হ্যাঁ, এই কিন্তু ভয়াবহতার এটা সাথে তো এটা অসম্ভব মনে হয় না আমার কাছে। হ্যাঁ, তো আমরা সেটা জানি যে আমাদের আসলে মানে ৭১-এর সেই ভয়াবহ ঘটনাবলীর সাক্ষী তো আসলে আপনারাই, যারা তখন ছিলেন। আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমরা কিন্তু বই পড়ে বা বিভিন্ন রকম, তখন তো আসলে এত ভিডিও ফুটেজের এত আধিক্য ছিল না। কিছু হয়তো সংগ্রহ করা আছে বা এটা কিছু। ফিল্ম।
হ্যাঁ এই যে ইয়েতে জগন্নাথ কলেজে যে জগন্নাথ ইয়েতে হলে যে হত্যাযজ্ঞ চলেছে, সেই হত্যাযজ্ঞের এক ভদ্রলোক নুরুল উলা নাম বোধহয় সম্ভবত, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টিচার, উনি ওনার 8 মিলিমিটার বা 16 মিলিমিটার ক্যামেরা দিয়ে উনি ধারণ করেছিলেন। তখন তো ধারণ করা খুব কঠিন কাজ, হ্যাঁ, কি দিয়ে করবে? তখন তো আর ভিডিও আসে নাই, না না সেটাই এইভাবে ভিডিও আসে নাই। তারপরে এখন একটা উপায় ছিল ফিল্ম অ্যান্ড স্টিল ফটোগ্রাফি, যেটা সাইমন রিং করেছে, আরও অনেক বিদেশি সাংবাদিকরা করেছে, দেশেও অনেকে করেছে।